পরিচারিকাটি মাথা নাড়িয়ে সায়নকে নিয়ে চলে গেল। সায়ন কিছু বলতে চাইল, কিন্তু মুখ থেকে যেন কোনো কথাই বেরোলো না। নমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। তার বুকের ভেতর যেন আবার সেই পুরনো যোদ্ধা জেগে উঠছে। এই খেলা সে অনেক দিন খেলেনি, কিন্তু আজ সময় এসেছে ফিরে যাওয়ার। নিজের ভয়কে দূরে সরিয়ে রেখে নমি প্রস্তুতি নিচ্ছে, আর অভিরাজ চোখে তখন স্পষ্ট সেই আগুন, যেটা তারা একদিন একসাথে ধরিয়েছিল কোনো এক অপরিচিত যুদ্ধক্ষেত্রে। এবার আর পিছু হাঁটার সুযোগ নেই। নমি আর অভিরা একে অপরের দিকে তাকালো। চারপাশে যে ঝড় আসছে তা ওরা দুজনেই স্পষ্ট বুঝতে পারছে। শব্দহীন সংকেতের মাধ্যমে একে অপরকে অনুমতি দিল এটাই সেই সময়। দ্রুত দুজনে ফিরে গেল গাড়ির ভেতরে। গাড়ির পেছনের আসনে বিশেষভাবে লুকিয়ে রাখা ছোট একটা চেম্বার খুলে একে একে বের করলো দুটো পোশাক। কালো রঙের ট্যাকটিক্যাল আউটফিট, পাতলা কিন্তু সুরক্ষিত, নাড়াচাড়ায় সুবিধাজনক আর ভয়হীন আত্মবিশ্বাসে পূর্ণ। ড্রাইভার ওদের পোশাক বের করা দেখে বেরিয়ে গেল গাড়ি থেকে। তারা দ্রুত গাড়ির ভেতরেই পোশাক পাল্টে নিল। চুল গুছিয়ে শক্ত করে বাঁধল, মুখে চাপিয়ে নিল মুখোশ, যাতে চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। নমির চোখে ততক্ষণে ফিরে এসেছে সেই পুরনো শীতল দৃষ্টি, যা একসময় শত্রু হৃদয়ে ভয় ধরিয়ে দিত। অভিরার মুখে সেই পুরনো তেজ, লম্বা নিঃশ্বাসে যেন শক্তি সঞ্চয় করছে। গাড়ির ডিগি খুলে নিঃশব্দে দুটো পিস্তল তুলে নিল তারা, একটা নমির আর একটা অভিরার জন্য। ঝকঝকে মেটালিক ব্ল্যাক বডি ট্রিগারে আঙুল ছোঁয়ালেই যেন গর্জে উঠবে। একবার একে অপরের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। সব প্রস্তুত, এখন সময় ভিতরে ঢোকার। তারা দুইজনেই এগিয়ে গেল বাড়ির দিকে, নিঃশব্দ, নিখুঁত, অভ্যস্ত। আজ তাদের কারো নাম নেই, পরিচয় নেই, শুধু একটাই উদ্দেশ্য, প্রতিটি শ্বাসের নিরাপত্তা ফিরিয়ে আনা। চৌধুরী ভিলার ভেতরটা তখন যেন যুদ্ধক্ষেত্রের মতো থমথমে। ড্রয়িং রুমে বসে আছে রেহানা, আরিয়ান, আফজল চৌধুরী, শাহানা চৌধুরী আর কয়েকজন কাজের লোক। মাথার উপর পাখা ঘুরলেও ঘরে যেন বাতাস নেই। সবার সামনে দাঁড়িয়ে 6 জন অস্ত্রধারী, চোখে মুখে কাপড় বাঁধা, হাতে রিভলভার আর AK-47 টাইপের অস্ত্র। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে সবার। কেউ নড়াচড়া করবি না, করলেই গুলি করব, ঠান্ডা গলায় বলল একজন সন্ত্রাসী। বাকিরা পজিশন নিয়ে ঘর পাহারা দিচ্ছে, কেউ কেউ ভেতরের ঘরের দিকে টহল দিচ্ছে। তাদের মধ্যে একজন নওমির ঘরের বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিস্থিতি নজরে রাখছে। ঠিক সেই সময়ে বাড়ির পেছনের দরজা দিয়ে হালকা আওয়াজ করে ঢুকলো দুটি ছায়ামূর্তি। দ্রুত ও নিঃশব্দে পদক্ষেপ ছড়িয়ে গেল দুই দিকে, মুখ ঢাকা, পোশাকে হালকা আর্মার প্রোটেকশন, হাতে ছোট পিস্তল। কেউ বুঝে ওঠার আগেই পেছন থেকে গিয়ে নওমি এক সন্ত্রাসীর মুখ চেপে ধরে দেওয়ালে ঠেসে পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করল। মাটিতে লুটিয়ে পড়ল সে। অভিরা তখন সিঁড়ির নিচে থাকা আরেক সন্ত্রাসীর উপর ঝাঁপিয়ে পড়ল, তার হাতের রাইফেল ছিনিয়ে নিয়ে পা বরাবর গুলি করল। লোকটা ব্যথায় চিৎকার করে উঠল। বিপত্তি শুরু হলো তখনই। ঘরের ভেতরের একজন সন্ত্রাসী টের পেয়ে গুলি চালিয়ে দিল। গুলির শব্দে ঘরের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ল। রেহানা কান চেপে ধরে কেঁদে উঠল। নমি পজিশন বদলে দেওয়ালের আড়ালে চলে গেল, পিস্তল উঁচিয়ে মাথা ঠান্ডা রেখে গুলি চালালো সোজা সন্ত্রাসীর হাঁটুর নিচে। লোকটা চিৎকার দিয়ে পড়ে গেল। আরেকজন সন্ত্রাসী এগিয়ে এসে আফজল চৌধুরীর মাথায় বন্দুক টেকিয়ে বলল, তোরা দুজনকে আমি জানি না, কিন্তু এখন থেমে যা, নয়তো এই লোককে গুলি করে দিব। নমি যেন মজা পেল লোকটার কথায়। তারপর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা লোকটার কপাল বরাবর শ্যুট করে দিল। চোখের সামনে ঢলে পড়ল সে। এত কিছুর মাঝে কিয়ারা আর আরিফকে কোথাও দেখা গেল না। একজন সন্ত্রাসী এসে অভিরার মাথায় পিস্তল ঠেকালো। এবার যেন শব্দ করে হেসে উঠল নমি, যেন কোনো গেম খেলছেও, আর সেটাতে এইভাবে লোক মেরে মজা পাচ্ছে। তীক্ষ্ণ নিঃশ্বাস ফেলে নমি ধীরে ধীরে এগিয়ে গেল তার পেছন দিক থেকে। পা টিপে টিপে গিয়ে পা দিয়ে লাথি মারল তার হাতে ধরা বন্দুকটায়।
একই সাথে অভিরার সামনে থেকে ওর গলায় চাপ দিয়ে মাটিতে ফেলল। মুহূর্তেই তাকে কাবু করে গলায় গুলি করল অভিরা। আরও দুইজন সন্ত্রাসী এগিয়ে এসে একসাথে গুলি ছুড়ল। গুলির শব্দে পুরো ভিলা কেঁপে উঠল, কিন্তু নওমি আর অভিরা তখন সম্পূর্ণ ফোকাসড। দুই পাশে অবস্থান নিয়ে ক্রস কভার তৈরি করলো তারা। 3টা টানা গুলি ছুড়ল সন্ত্রাসীদের দিকে। 2 সন্ত্রাসী আঘাত পেয়ে মাটিতে পড়ে গেল। একজনের কাঁধে আর একজনের পায়ে গুলি। যুদ্ধ থেমে গেল। এক মুহূর্তের নিস্তব্ধতা। সবার চোখ তখন ওই 2 মুখোশধারী নারীর দিকে। নওমি ধীরে ধীরে ড্রয়িং রুমে সবার সামনে এসে বলল, সবাই ঠিক আছেন তো? কেউ আহত হননি তো? অভিরা তখন বাইরে তাকিয়ে বলল, বেশি সময় নেই আমাদের হাতে। পুলিশ আসতে পারে যে কোনো মুহূর্তে, কিন্তু এর আগেই আমাদের বের হতে হবে। নওমি জানালার দিকে তাকালো। গুলির ধোঁয়া তখনও হালকা ভেসে বেড়াচ্ছে। আর দেরি না করে সবাইকে একটা ঘরে নিয়ে আটকে রাখলো নওমি। কিন্তু তার চোখে তখন একটাই ভাব। এত কিছু হয়ে গেল, আবির আর কিয়ারা কোথায়? হঠাৎই বাড়ির পেছনের দিক থেকে গর্জে উঠল গুলির শব্দ। ধুলা উড়িয়ে উঠল মেঝেতে। দেওয়ালের একাংশে ফুটো ফুটো গর্ত। নওমি দরজার আড়ালে সরে গিয়ে চিৎকার করে বলল, তারা ব্যাকআপ নিয়ে এসেছে। সংখ্যায় অন্তত 6-7 জন। এদিকে দোতলার করিডোর ধরে তড়িঘড়ি করে এগিয়ে এলো আরিব। চেহারা দেখে মনে হচ্ছে এতক্ষণ সেন্সলেস অবস্থায় ছিল। ওর গায়ে কালো টি শার্ট, প্যান্টে বেল্ট লাগানো, ছোট অস্ত্রধারী পাউচ। আরিবকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল নওমি। যে লোকটাকে ঘৃণা করার কথা, তাকে দেখে কেন মনে শান্তি লাগলো বুঝে উঠতে পারল না সে। তোমরা কে? আমার পরিবারকে কেন বাঁচালে? সিঁড়ি বেয়ে নামতে নামতে জিজ্ঞেস করলো সে। কেউ কোনো কথা বলল না, কিন্তু আরিফ একধানে তাকিয়ে থাকলো নওমির দিকে। কেন যেন একে চেনা চেনা লাগছে। চোখ দুটো দেখে মনে হচ্ছে খুব আপন কেউ। নওমিকে কিছু বলতে যাবে তখনই 3 দিক থেকে ঢুকে পড়ল সন্ত্রাসীরা। তাদের হাতে রাইফেল, মেশিন গান, চোখে আগুন। কিন্তু তারা জানতো না ভেতরে যারা আছে তারা শুধু প্রতিরোধ করতে জানে না, তারা ধ্বংস করতেও জানে। ওরা কিছু করার আগেই নওমি নিজ থেকে গুলি চালালো। সোজা এক সন্ত্রাসীর বুক ফুঁড়ে দিল। অভিরা পেছন থেকে ঘুরে এসে 2 পা ফেলে একের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার গলা চেপে ধরল। তারপর গুলি। আবির একে একে 3টা স্নাইপ শটে 3 জনকে নামিয়ে ফেলল। একটা হেডশট, একটা বুকের মাঝে, আরেকজনের হাঁটুতে গুলি করে নিচে পড়ে যেতেই চিৎকার করার আগেই শেষ করে দিল। ঘর জুড়ে ধোঁয়া। সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়েছে। একে একে তারা টেবিলের আড়ালে, সিঁড়ির কোণে, সোফার পেছনে লুকিয়ে গুলি চালাচ্ছে। কিন্তু প্রতিটা পজিশনে নওমি, অভিরার আরিব আলাদা স্ট্র্যাটেজিতে ঢুকছে। নওমি তাদেরই আনা একটা গ্রেনেড নিচ থেকে তুলে নিয়ে পিন খুলে নিক্ষেপ করলো কিচেনের কোণায়, যেখানে 2 জন অবস্থান করছিল। একটানা শব্দে ঘর কেঁপে উঠল। আরিফ সিঁড়ি বেয়ে নেমে একের পর এক ঘুষি লাথি মারতে লাগলো। আবার কখনো হাতে থাকা পিস্তল দিয়ে বুক ঝাঁঝরা করে দিচ্ছে। হঠাৎ করেই একটা সন্ত্রাসী গুলি ছুড়ল নওমির দিকে। আরিফ সাথে সাথে নওমিকে বাঁচানোর জন্য হাত টেনে বুকে জড়িয়ে নিল। নওমি পেছন ফিরে তাকালো আরিফের দিকে। হঠাৎ চোখে চোখ পড়তেই যেন থমকে গেল আরিফ। কে এটা? এত কেন চেনা লাগছে ওকে? আর আমার পরিবার নিয়ে এত কৌতূহল কেন? আর আমার পরিবারকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি বা কেন নিচ্ছে? হঠাৎ নওমি ছাড়িয়ে নিল আরিফের থেকে নিজেকে। অভিরা তখন এক সন্ত্রাসীর সঙ্গে হাতাহাতিতে লিপ্ত। লোকটা ছুরি বের করে, কিন্তু তার আগেই অভিরার লাথি গিয়ে পড়ে বুকের মাঝখানে। ছুরিটা মেঝেতে গড়িয়ে যায়। অভিরা লোকটার ঘাড় চেপে মাটিতে আছড়ে ফেলে। এরপর নওমি লোকটার বুকের ওপরে বসে ওর মুখ খুলে ভেতরে গুলি চালিয়ে দেয়। 10 জন সন্ত্রাসী তখন নিস্তেজ, আর 3 জন তখনও জীবিত। পালানোর চেষ্টা করছে পেছনের দরজা দিয়ে। আরিফ চোখ তুলে তাকালো, ঠান্ডা গলায় বলল, ওদের যেতে দেবে না। নওমি মাথা নাড়ল। একটাও না। 3 জন 3 দিক, 3টা পা দৌড়াচ্ছে। 3টি পিস্তল একসাথে গর্জে উঠল। সব শেষ। বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে 13টি নিথর শরীর। চারিদিকে ধোয়া। বারান্দায় পড়ে আছে রক্তমাখা ছিন্ন অস্ত্র। একে একে ঘর থেকে বেরিয়ে এলো চৌধুরী পরিবারের সদস্যরা।
তখনও স্তব্ধ সবাই, যেন কেউ কল্পনাও করতে পারেনি দুটো অপরিচিত মানুষ আর এক ছেলেই আজ পুরো সন্ত্রাসী বাহিনীকে শেষ করে দেবে। হঠাৎ করেই আরিফ চিৎকার শুরু করলো। বাবা, নাওমি আর কিয়ারা কোথায়? এতক্ষণ কেউ খেয়াল না করলেও এখন যেন সবাই পাগলের মতো খুঁজতে শুরু করলো। নাওমি তাকিয়ে তাকিয়ে শুধু দেখলো ওর জন্য আরিফের অস্থিরতা, কিন্তু কিয়ারাকে নিয়ে ওরও চিন্তা হতে থাকলো। কিন্তু কিয়ারা? সবাই যখন এইসব নিয়ে ব্যস্ত তখন হঠাৎ বাড়ির বাইরের থেকে গুলির শব্দ আর কিয়ারার চিৎকার শোনা গেল। সকলে ছুটলো বাড়ির পেছনে। নাওমি যেই না যেতে নেবে অমনি অভিরা ওর হাত চেপে ধরল। আমাদের এখান থেকে বেরোতে হবে আপু, না হলে পরবর্তীতে প্রবলেমে পড়তে হবে। এত টেনশন কেন নিচ্ছ? সবাই তো গেছে নাকি? তুমি বাহিরে চলো। এখন তুমি হিয়াম, তোমাকে নওমি রূপে ফিরতে হবে। প্রয়োজন পড়লে ড্রেস চেঞ্জ করে ক্লিয়ার হয়ে তারপর আসো। নাওমি আর কথা বাড়ালো না। অভিরা তো ঠিকই বলেছে, আর তাছাড়া ও তো চায় এই পরিবার ধ্বংস হোক তাহলে। কিন্তু ওদের বিপদ দেখে কেন যে ওদের বাঁচালো বুঝে উঠতে পারল না সে। এরপর আর কোনো কথা না বলে চলে গেল অভিরার সাথে। এদিকে চৌধুরী পরিবারের সকালে বাড়ির বাইরে গিয়ে যা দেখলো তাতে সকলের হার্ট অ্যাটাক হবার জোগাড়। ওরা দেখলো কিয়ারার চৌধুরী বিলা। ভোরবেলা ঘড়ির কাঁটা ঠিক কখন সকাল ছুঁয়েছে বোঝা মুশকিল। ভিলার ড্রয়িং রুমে যেন এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্র। ভাঙা চেয়ার, উল্টে থাকা সেন্টার টেবিল, ছেঁড়া পর্দা, মেঝেতে গড়িয়ে থাকা গ্লাসের জন্য, আর সর্বত্র ছড়িয়ে থাকা রক্তের ছিটে। দেয়ালের গায়ে লেগে থাকা রক্তের দাগ শুকিয়ে বাদামি হয়ে উঠেছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সন্ত্রাসীদের নিথর দেহ, ছিন্ন বস্ত্র, কারো কারো চোখ খোলা কিন্তু প্রাণহীন। সেই বিভীষিকাময় নিস্তব্ধতার মধ্যে স্তব্ধ দাঁড়িয়ে আছে চৌধুরী পরিবার, সাথে সায়ান আর বাসার গৃহপরিচারিকাগণ। তাদের চোখে আতঙ্ক, মুখে ঘুমহীন ক্লান্তির ছাপ। কিছুক্ষণ পরেই পুলিশের 2টি ইউনিট এসে চারিদিকে ঘিরে ফেলে। এসআই মেহেদি দ্রুত নির্দেশ ছুটতে ছুটতে ভেতরে ঢোকেন। তার পেছনে এসএসপি রেজওয়ান খান তীক্ষ্ণ ঠান্ডা চোখে পুরো দৃশ্য পর্যবেক্ষণ করেন। ঘটনাস্থল সিল করে ফেলুন। ফরেন্সিক টিম রওনা দিয়েছে। কেউ কিছু স্পর্শ করবেন না। কণ্ঠে দৃঢ়তা ঝরে পড়ে রেজওয়ানের। পেশাদার পায়ে এগিয়ে গিয়ে আফজাল চৌধুরীর সামনে দাঁড়ান তিনি। বলুন মিস্টার চৌধুরী, কারা হতে পারে? কি ঘটেছে এখানে? আফজাল চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা কিছুই বুঝিনি অফিসার। সবাই তখন ঘুমাচ্ছিলেন। হঠাৎ দারোয়ানের চিৎকারে ঘুম ভাঙে। দেখি 6-7 জন মুখোশ পরা অস্ত্রধারী আমাদের ভিলার ভিতরে ঢুকে পড়ে। সবাইকে বন্দুকের মুখে জিম্মি করে এই ড্রয়িংয়ে এনে বসাই। রেজওয়ান খান রকুজকে প্রশ্ন করলেন। তারপর কি হয়েছিল? শাহানা চৌধুরী কাঁপা গলায় উত্তর দিলেন, ওরা যখন আমাদের দিকে গুলি তাক করে আমরা ভেবেছিলাম আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের মেরে ফেলবে। ওরা যখন আমাদের গুলি করার জন্য প্রস্তুত, ঠিক তখনই হঠাৎ করে বাহিরের দরজার দিক থেকে 2 জন লোক ভেতরে লাফিয়ে পড়ে। প্রথমে ভাবলাম ওরাও হামলাকারীদের দলভুক্ত, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ওদের মধ্যে রীতিমতো মারামারি শুরু হয়। আমাদের সামনে 2-3 জন সন্ত্রাসী মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বাকিরা যখন ওদেরকে মারতে উদ্যত হয় তখন ওরা বাকিদের গুলি করে। কি বাবা মানে করছিস? তাদের মুখ দেখা গেছে? রেজওয়ান খান প্রশ্ন ছুড়লেন। না অফিসার, মুখ ঢাকা ছিল। তবে ওদের গতিবিধি আর কৌশল দেখে মনে হয়েছে ওরা অত্যন্ত প্রশিক্ষিত। মাথা নাড়িয়ে বলেন আফজাল চৌধুরী। রেজওয়ান খান এবার ঘরের দিকে চোখ বোলান। তার নজরে পড়ে নাওমি। আরিফ আর কিয়ারা তখন উপস্থিত নেই। আপনার ছেলে মেয়ে আর ছেলের হবু বউ কোথায়? এই ছেলেটা তো আপনার বন্ধুর ছেলে মিস্টার চৌধুরী, তাই না? তাহলে তো সকালে ও এখানে কি করছে? শায়ান এগিয়ে এসে বলে, সেটা আমি বলছি স্যার। আসলে স্যার আমার রাতে বাইক রাইডিং করতে ভালো লাগে, যদিও আগেই অভ্যেস ছিল না, কিন্তু এখন হয়েছে। তো গতকাল রাতে আমার ঘুম আসছিল না, তাই বাইক নিয়ে বেরিয়েছিলাম। তো বাইক রাইডিং করতে করতে হাওয়ের দিকে চলে যাই। হঠাৎ একটা গাড়ি দেখে থমকে যাই। কেন, গাড়ি দেখেছিল? বলল এসআই মেহেদি। স্যার হঠাৎ করেই গাড়িতে দেখি নাওমি বসা,
কিছুদিন আগে ও কিডন্যাপ হয়েছিল, আবার বার্থডে পার্টিতে ওর উপর আক্রমণ করা হয়েছিল, তা তো আপনারা জানেন। তো সেগুলো মনে হতেই আমি ভয় পেয়ে যাই, ওর কোনো আবার নতুন করে কোনো বিপদ হলো কিনা এই ভয় ওর পিছনে। এরপর শায়ান একে একে সব খুলে বলতে থাকে। নওমির পিছু নেওয়া, একটা বাড়িতে নওমির ঢোকা, সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অভিরার সঙ্গে দেখা হওয়া, এরপর আবার আরিফের জন্য তাদের সারপ্রাইজ প্ল্যান, আর সবশেষে হামলার খবর। রেজওয়ান খান নীরবে মাথা নাড়ে। সব বুঝলাম, কিন্তু হামলার খবরটা কে দিয়েছিল তোমাদের? বাসার একজন গৃহ পরিচালিকা স্যার। পেছনে সিঁড়ির দিক থেকে আওয়াজ ভেসে এলে সেদিকে তাকায় সকলে। আরিফ, অভিরা, নওমি একসাথে নামছে সিঁড়ি বেয়ে। এমন সময় ফরেন্সিক টিম আসে, তাদেরকে সবটা বুঝিয়ে দিয়ে আবার এসে চৌধুরী পরিবারের সামনে এসে দাঁড়ালো রেজওয়ান খান। আপনাদের কি মনে হয় এই পূর্ব পরিকল্পিত এটা? কোনো জানাশোনা শত্রু আছে আপনাদের, যারা আপনাদের শেষ করতে চায় এমন কেউ? আরিয়ানের কথায় দুদিকে মাথা নাড়ল আফজল চৌধুরী। তার মানে নেই? কিন্তু স্যার, ভবনের ভিতরে এই শৃঙ্খলা দেখে মনে হচ্ছে তাদের শুধু ভয় দেখানোটাই উদ্দেশ্য ছিল না, কারো রক্ত চাইছিল। এদের গতিবিধি আগে থেকেই কেউ জানতো, সন্দেহজনক। বলল এসআই মেহেদি। আমারও তাই মনে হয়। কেউ তো আছে যে আপনাদের ক্ষতি করতে চায়। মাসখানেক আগেও এখানে হামলা হয়েছে মিস নওমিন চৌধুরী। এই কথা বলে চারিদিকে নজর দিল রেজওয়ান খান। ঘরের ভেতর তখন শুধুই নিস্তব্ধতা, অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হওয়ার ধাতব শব্দ, পুলিশের কড়া পায়ের আওয়াজ ছাপিয়ে এই ভিলায় যেন ছায়া হয়ে নেমে এসেছে এক ভয়ানক ষড়যন্ত্র। আকাশের গায়ে এখনও ধূসর মেঘের আবরণ। বাইরে পোস্টমর্টমের জন্য লাশগুলো তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে। ঘরের ভেতর এলোমেলো গন্ধ, অনিশ্চয়তা। ড্রয়িং রুমে আবার জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এসএসপি রেজওয়ান খান। তিনি এবার তাকান নওমির দিকে। বাহিরে যে লাশটা পড়েছিল চিনতে পেরেছেন? নওমি ক্লান্ত চোখে মাথা নাড়ে। এরপর অন্য সকলে জিজ্ঞেস করলে আরিফ বলে, সন্ত্রাসীদের একজন অফিসার। আমাকে অজ্ঞান করে রাখা হয়েছিল ঘরের ভেতর। জ্ঞান ফেরার পর চারদিকে দেখি হইচই, নিচে ড্রয়িং রুমে এসে দেখি চারদিকে ওই লাশ পড়ে আছে। মা বাবা কিছুক্ষণ আগেই যাদের কথা বলেছিলেন, নিচে এসে তাদের কাউকেই দেখিনি আমি। নওমি আর অভিরা একে অপরের দিকে চমকে তাকালো। আরিফ এত বড় মিথ্যে কথাটা কি করে বলল? ও তো দেখেছে, এমনকি একসাথে সন্ত্রাসীদের ধরাশায়ী করেছে। তাহলে? আর এদিকে আরিফ কাউকে নিজের রূপ দেখাতে চায় না। সে চায় না ওর বাবা মা ওকে খারাপ ভাবুক। আর ওই লোক দুটোকে সে নিজেই খুঁজে বের করবে, তাই পুলিশকে কিছু বলল না। এমন সময় রেজওয়ান খান বললেন, তা সবাইকে দেখছি, আপনার মেয়ে কোথায়? কিয়ারার কথা উঠতেই রেহানা যেন কেঁপে উঠল। নমি আর একবার আর চোখে আরিফের দিকে তাকিয়ে ভাবতে লাগলো ঘণ্টাখানেক আগের কথা। ফ্ল্যাশব্যাক। চৌধুরী ভিলার পেছনের করিডোরে কিয়ারার কণ্ঠে চিৎকার শুনে ছুটে আসে সবাই। তখন অভিরা আর নওমি দ্রুত বেরিয়ে যায় বাসা থেকে। গাড়ির সামনে গিয়ে গাড়িতে উঠে ড্রাইভ করতে থাকে নওমি। এরপর নিরাপদ একটা জায়গা থেকে গাড়ি থামিয়ে সেইখানেই নিজেদের গেট আপ চেঞ্জ করে আবার আগের সাজে চলে আসে। এরপর গৃহপরিচারিকাকে কল করে বলে শায়ানকে নিয়ে আসতে গেটের সামনে। ওদের কাজ কমপ্লিট। এরপর ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে চলে যেতে, আর ওরা দুইজন চলে আসে চৌধুরী ভিলার সামনে। সেখানে এসে শায়ানকে নিয়ে ভেতরে চলে যায়। যদিও ওরা জানে সবাই বাড়ির পেছনে, তবুও শায়ানের সামনে সবাইকে খোঁজার নাটক করে। এরপর নওমি বলে, চলো বাড়ির আশেপাশে খুঁজে দেখি, হয়তো আশেপাশেই কোথাও আছে। এরপর ওরা খুঁজতে খুঁজতে বাড়ির পেছনে চলে যায়। আর এদিকে বাড়ির লোকজন পেছনে গিয়ে দেখে একজন সন্ত্রাসীর নিথর রক্তাক্ত দেহ পড়ে আছে, আর তার পাশেই কিয়ারার হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে কাঁপতে থাকে পুরো শরীর, ছেঁড়া জামা কাপড়, চোখে কান্না, মুখে আতঙ্ক। পরিবারের সবাইকে দেখে সে দৌড়ে গিয়ে বাবার বুকের মধ্যে মুখ গুজে ফেলে। বাবা! আফজল চৌধুরীর বুক ফেটে যায়। এই কয়েক ঘন্টার ভিতর যখন কিয়ারাকে খুঁজে পাচ্ছিল না, তখন মেয়েকে হারানোর ভয় তাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। আর এখন তাকে জীবিত ফিরে পেয়ে তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মেয়েকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আমার মেয়ে, আমার
কিয়ারা। শাহানা চৌধুরী এগিয়ে এসে মেয়েকে স্বামীর বুক থেকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরেন। চোখে জল, মুখে প্রশান্তির ছায়া। মেয়ে আছে, এতেই শান্তি। পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে আসে আরিফ। চোখে স্পষ্ট প্রশ্ন। একটা কিশোরী মেয়ের হাতে বন্দুক, আর পাশে একটি লাশ। এ তো সহজ কোনো ঘটনা নয়। সে কিয়ারার সামনে এসে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কিয়ারা, কি হয়েছিল ঠিক করে বলো। কিয়ারা কাঁপা গলায় বলে, ও ও আমাকে জোর করে নিয়ে যাচ্ছিল ভাইয়া, আমাকে নষ্ট করতে চেয়েছিল। আমি বাঁচার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। হঠাৎ সাইডে পিস্তল পড়ে থাকতে দেখে মনে জোর বাড়াই, আর তখনই কেন জানি না লোকটা একটু অন্যমনস্ক হয়ে যায়। আমি আর দেরি করিনি ভাইয়া, তখনই ধাক্কা দিয়ে উঠে পিস্তলটা হাতে নেই, আর আমি সেটা নিয়ে। কণ্ঠটা ভেঙে যায়, চোখ দিয়ে নেমে আসে কান্নার বৃষ্টি। শাহানা চৌধুরী মেয়েকে সান্ত্বনা দিতে থাকে কিছু হয়নি বলে। আরিফ তখনই চিৎকার করে ওঠে। নাওমি, নাওমি কোথায়? সবাই চমকে ওঠে। হ্যাঁ, সত্যি তো, এত সব ঘটনার মধ্যে কেউ খেয়াল করেনি নওমি নেই। আরিফ চারিদিকে ছুটে তাকায়, কোথাও নেই সে। তার বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলতে থাকে। নাওমি। ঠিক তখনই পেছনের দিক থেকে ছুটে আসা পায়ের শব্দ, হাওয়ার গতি বাড়ে যেন। আর সবার সামনে এসে দাঁড়ায় নওমি, অভিরা আর সায়ান। সাথে সেই ভয় আতঙ্কে বিবর্ণ হয়ে যাওয়া গৃহপরিচারিকা। আরিফ থমকে দাঁড়ায়, তার চোখ যেন ঠিক বিশ্বাস করতে পারছিল না। নওমি দাঁড়িয়ে আছে সামনে, জীবিত, নিঃশ্বাস নিচ্ছে সুস্থভাবে, তবে মুখটা বিবর্ণ, চুল এলোমেলো, চোখে ভয়। আরিফ ধীরে ধীরে এগিয়ে আসে। তার ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে, চোখে জমে আছে অশ্রু। সে কোনোদিন এমন ভয় পায়নি। হালকা করে নওমের হাত ছুঁতেই সে কেঁপে ওঠে, আর তখনই আরিফ তাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে। তুমি ঠিক আছো মিনি মাউস? কোথায় ছিলে? কোথাও খুঁজে পাচ্ছিলাম না আমি। আমি পাগল হয়ে যাচ্ছিলাম নাওমি। নওমি প্রথমে কিছু বলতে পারে না। আরিফের বুকের মধ্যে মাথা রাখতেই কান্নায় গলা বুজে আসে। তবুও কিছু বলতে চায়, কিন্তু ভাষা আটকে যায় চোখের জলে। এরপর মনে মনে ভাবে, এই লোককে তো আমার ঘৃণা করার কথা, তবু কেন পারি না ঘৃণা করতে? কেন লোকটার বুকের মধ্যে নিজেকে সেফ মনে হয়? কেন এই বুকটার মধ্যে এত শান্তি খুঁজে পাই? অভিরা আর সায়ান একপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারা জানে এই মুহূর্তটা শুধু আরিফ আর নওমির। এরপর আরিফ ফিসফিস করে বলে, আমি তো ভাবছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি মিনি মাউস। তার কণ্ঠে যে ভয়, যে অসহায়তা, তা একজন হারাতে বসা প্রিয় মানুষের বুক চেরা কান্না। মাফিয়া পরিচয়ে রক্তে ভেজা মানুষ, সেই কঠোর চোখের আরিফ এই মুহূর্তে সে শুধুই একজন ভীতু, ভেঙে পড়া প্রেমিক। চারপাশে এখনো রক্ত, আতঙ্ক, লাশের গন্ধ। তবুও এই মুহূর্তে আরিফের পৃথিবী কেবল একটাই নাম জানে, নওমি। হঠাৎ পুলিশের কথায় ঘোর কাটে নওমির। এতক্ষণে সব রেহানা বলছিল রেজওয়ান খানকে। রেজওয়ান খান কাউকে আর কিছু না বলে নিজের টিমের সদস্যদের কাছে চলে যায়। জিজ্ঞাসাবাদ, ছবি তোলা, প্রাথমিক আলামত সংগ্রহ, সবশেষে ধীরে ধীরে পুলিশের তৎপরতা কমতে থাকে। ফরেনসিক টিম লাশের নমুনা সংগ্রহ করে ফেলেছে। রেজওয়ান খান কিছুক্ষণ নীরবে চারপাশ পর্যবেক্ষণ করে একবার চোখ রাখলেন নওমি আর আরিফের দিকে। তার অভিজ্ঞ চোখ বুঝে নিচ্ছে এ পরিবারের ভেতরেও অনেক কিছু অজানা আছে। তিনি এগিয়ে এসে সংক্ষেপে বললেন, আমরা এখন যাচ্ছি। পোস্টমর্টম রিপোর্ট, ব্যালিস্টিক অ্যানালাইসিস সব মিলে তদন্ত অগ্রগতি হবে। কিন্তু আপনারা সবাই সাবধানে থাকবেন এবং কাউকে বাইরে যোগাযোগ করতে দেবেন না। প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না। এসআই মেহেদি কিছু নির্দেশনা দিয়ে বাকি ইউনিটদের সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন ভিলার বাইরে। রেজওয়ান খান পেছনে একবার ফিরে তাকালেন, চোখে চিন্তার ছাপ। তারপর নিঃশব্দে বেরিয়ে গেলেন চৌধুরী ভিলা থেকে। মুহূর্তে পুরো ভিলা আবার নিঃশব্দ হয়ে পড়ে। পুলিশ চলে গেলে যেন এক ভারী ঘোর নেমে আসে ঘরের ভেতর। কিয়ারা ধীরে ধীরে নিচে নেমে এসে সোফায় বসে পড়ে। ভাঙা আসবাব, রক্তের দাগ, কিয়ারার কাঁদতে থাকা মুখ, নওমির বিবর্ণ চেহারা, সব মিলে এক অদ্ভুত স্তব্ধতা। শাহানা চৌধুরী ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। কিয়ারার মাথায় হাত রাখলেন তিনি।
মেয়েটা এখনো থরথর করে কাঁপছে। শান এক কোণে দাঁড়িয়ে চুপচাপ, কিছু বলতে পারছে না। অভিরা কিয়ারার কাঁধে হাত রাখলো, কিন্তু ওর শরীরের কাঁপুনি এখনো থামেনি। আরিফ একটানা তাকিয়ে আছে সামনের শূন্যতায়, চোখে লাল রেখা, চোয়াল শক্ত হয়ে আছে। তাদের চোখে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই হামলার পেছনে কে? কি চায় তারা? ভিলার ভেতর যেন নিঃশব্দে বয়ে চলেছে এক অজানা ঝড়ের পূর্বাভাস। চোখে না দেখা, মনে না বসা সেই ভয়টা, যেটা হয়তো এখনো শেষ হয়নি। ফেনী রুটের সময়টা নীরব ছিল না। 3টা কাভার্ড ভ্যান, একটা মাদক, একটা অস্ত্র আর একটা নগদ ডলারে ঠাসা। ভ্যান 3টে কোথাও গায়েব। সকালবেলায় খবরটা যখন পৌঁছায় আসাদ আলমের কানে, তখন যেন স্তব্ধ হয়ে যায় সে। ঘড়ির কাঁটা সকাল 8টা পার হয়েছে। বিলাসবহুল বাসার টেরেসে দাঁড়িয়ে আছে আসাদ, ঠোঁটে সিগারেট, মুখ থমথমে। সামনে দাঁড়িয়ে রিসাদ, মমিন, আর তাদের পাশে মাটিতে পড়ে আছে আরেকজন, মাথা থেতলে গেছে, রক্ত গড়িয়ে গড়িয়ে টাইলসে লেগে যাচ্ছে। এই হারামের নাম কি ছিল রে? আসাদ জিজ্ঞেস করলো, চোখে আগুন নিয়ে। রিসাদ গলা পরিষ্কার করে বলল, রুহুল, রুট সিকিউরিটির ইনচার্জ ছিল। আসাদ এক পা এগিয়ে গিয়ে লাশের দিকে থুতু ফেলে বলল, এই হারামির বাচ্চা থেকে রাস্তার একটা কুকুরেরও বুদ্ধি বেশি। ভ্যান চায়, একটা খবর দিতে পারলো না? আমি কি তোদের দুধ ভাতে গ্যাং চালাই? মমিন পেছনে সরে গেল এক পা, কিন্তু আসাদ ঘুরে তাকালো এবার ওদের দিকে। তোরা দুইটা ছিলি ওখানে। রিশাদ, তুই কি শুধু নামেই আমার রক্ত? কখনো তো তোর ভিতরে আগুন দেখলাম না। ভাবতেও ঘৃণা লাগে, তোর মতো কুদাঙ্গার আমার ঔরসজাত সন্তান। আমরা লোক নামিয়েছি বাবা। ভ্যানের ভেতরে 3জন সন্দেহভাজক পেয়ে ধরেছি, জেরা চলছে। বালের চেরা, তোরা আসলে ব্যর্থ। পোলা আছে, 3টা কাভার্ড ব্যান্ড আছে। কাল যদি আমার গলি ভর্তি কন্টেনার উধাও হয়, তখন কি করবি? আমার সাথে লাগতে আসিস না হারামজাদা, কুকুরের মতো মারব। একটু থেমে ঠান্ডা গলায় আবার বলল, এই খেলাটা আমি নতুন করে সাজাবো। সকলে স্টাডিতে আয়, তোদের প্ল্যান শুনব, না হলে তোদের দাফনের জায়গা নির্ধারণ করব। আর শোন, যে কুকুরটা আজকে রাতের রুটি ডিউটিতে ছিল, সে যদি বেঁচে থাকে তার বাঁচার অধিকার শেষ। সোজা কবর খোঁড়ার ব্যবস্থা কর। পাশে থাকা দেহরক্ষীর দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে বলল, জায়গাটা পরিষ্কার, এক ফোঁটা রক্তও যেন না থাকে। আর লাশটা ওর বউকে পাঠিয়ে দে উপহার হিসেবে। চারপাশ থমথমে, পেছন থেকে কেউ গিলে ফেলা চিৎকার শোনে না, শুধু একটা সিগারেটের ছাই বাতাসে উড়ে গিয়ে হাওয়া হয়ে যায়। স্টাডির বাতাসে বারুদ জমে আছে। দরজার ওপারে 3টা সশস্ত্র দেহরক্ষী টহল দিচ্ছে। টেবিলের ওপরে তাজা নীল নকশার মানচিত্র আর ফেনী রুটের ফটোগ্রাফ ছড়িয়ে। আসাদ আলম চেয়ারে হেলান দিয়ে বসে আছে, গ্লাসে ঢালা স্কচে বরফ গলে যাচ্ছে। রিসাদ, মমিন দুপাশে, কাউকে কিছু বলার সাহস নেই। ঠিক তখনই দরজায় হালকা নক, তারপর শব্দ না করে কোনো অনুমতি ছাড়া ভেতরে ঢুকে পড়ে এক ছায়ামূর্তি। মাথায় কালো ফোডোরা হ্যাট, চোখে নীল কাচের চশমা, কোটের কলার তুলে রাখা। রায়ান শিকদার। ওকে দেখে মনে মনে ভয় পায় আসাদ আলম, কিন্তু বাহিরে তা প্রকাশ হতে দেয় না। এরপর চেয়ার থেকে দাঁড়িয়ে বলে, তুই এখানে আমার বাড়িতে ঢুকলি কি করে হারামির বাচ্চা? রায়ান শিকদার ধীরে ধীরে হ্যাট খুলে টেবিলে রাখে, তারপর ঠান্ডা ভঙ্গিতে বলে, তোর পাহারাদারগুলো নেড়িকুত্তার মতো ছুটে পালায়, তাই তাদেরকে মারে আসতে বেশি সময় লাগেনি। রিসাদ গর্জে ওঠে, তোকে কেটে কুচি ফেলবো আমরা, জাস্ট আদেশ দিক বাবা। রায়ান শিকদার হেসে উঠে বলে, তোর বাবার আদেশ তো 3টে কাভার্ড ভ্যানও বাঁচতে পারলি না, এখন তুই আমারে ছিড়বি? আসাদ টেবিল চাপড়ে উঠে দাঁড়ায়, গ্লাস ছুঁড়ে ফেলে দেয়। তুই আমার জিনিস ছুবি রান, জানিস না কে আমি? রায়ান শিকদার এবার গলা নিচু করে সামনে এগিয়ে এসে বলে, তুই একটা লোকাল বাঘ, যার থাবা তোর ওই ডেরা পর্যন্তই। এতদিন যে গর্জন করতি তা ওই আবিরের জন্যই। এরপর মুখ দিয়ে চু চু শব্দ করে বলে, এখন তো সেটাও নেই, আমার মেয়ে দখল করে নিয়েছে।
আর আমি তো শুধু একটা আঙ্গুল ঢুকিয়ে খেলছি, তাতেই তোর 3টে চাল তুলে নিলাম। ভাব, যদি পুরো শরীর ঢুকি তাহলে আস্তে আস্তে আরও কি হবে। আসাদ এক ধাক্কায় চেয়ার উল্টে ফেলে বলে, তুই যদি এখন এই মুহূর্তে এখান থেকে না পালাস তাহলে তোর লাশও পাবে না তোর মেয়ে। রায়ান শিকদার হা হা করে হেসে উঠল, তারপর ঠান্ডা স্বরে বলে, চেষ্টা করে দেখ আসাদ, তোর পুরো বাসায় আমি 5 মিনিটে গুড়িয়ে দিতে পারি, শুধু একটা কলের বিষয়, আর সেটা আমি করতে হবে না, এমনকি আমার দলের কেউ নয়। তোর মতো জারজকে তো আর দলবলকে মাটির সাথে মিশিয়ে দিতে আমার মেয়েই যথেষ্ট। আরেকটা কথা, এই ছিনতাই শুধু ওয়ারকাম, মূল খেলা তো এখনও বাকি। দুইজনের চোখে চোখ পড়ে। রায়ান শিকদার হ্যাটটা তুলে আবার পরে দরজার দিকে পা বাড়ায়, বেরোনোর মুখে ঘুরে বলে, তোর ছেলেকে কুকুরের গার্ড হিসেবে রাখিস আর মমিনকে খাঁচায়, কারণ এবার আমি এসেছি শিকার করতে। রায়ান শিকদারের হুমকিতে ঘরে বাকিরা নিঃশ্বাস নিতে ভুলে যায়। আসাদ আলম টেবিলের ওপর রাখা ভদকার গ্লাসে এক চুমুক দিয়ে বলে, বল, কার সাহসে আমার মাল ছিনতাই করলে? রায়ান শিকদার ঠান্ডা গলায় উত্তর দিল, তুই সাহস খুঁজিস, আমি তো শুধু হিসেব মিলিয়েছি। আসাদ হেসে উঠল, কিন্তু সে হাসি ছিল বিষাক্ত। তোর সাহস দেখে তো মনে হয় তুই মরতে চাস। আমার ভ্যান ছোঁয়ার অধিকার কে দিল তোকে? রায়ান ধীরে ধীরে এগিয়ে এলো, মুখটা কঠিন, গলা কাঁপছিল রাগে। কে অধিকার দিল? আমি তোর বাপ, আর বাপের কোনো কিছুতে অধিকার ধরতে লাগে না। আর এটা একটা কথা তোকে মনে করাই, 1 মাস আগে বার্থডে পার্টিতে একটা মেয়ে গুলিবদ্ধ হয়েছিল, চৌধুরী বিলায়, মনে আছে? আসাদ আলমের যেন কলিজা শুকিয়ে গেল। রায়ান শিকদার কি কোনোভাবে জানতে পারল নাকি যে সেটা আসাদ করিয়েছে? কিছু না জানার ভাব করে ভ্রুকুচকে তাকিয়ে বলল, শুনেছি, কিন্তু সঠিক জানি না। তো কি হয়েছে তাতে? রায়ান শিকদার এবার গর্জে উঠল, ও ছিল আমার মেয়ে, হারামির বাচ্চা, একমাত্র মেয়ে। তোর লোকেরা ভুল টার্গেট নিয়ে ওকে গুলি করে, যদিও তুই নিজে অর্ডার দিয়েছিলি। 1 মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, বেঁচেছেও। ঘর ছুড়ে হঠাৎ নিস্তব্ধতা। রায়ান সামনে এসে দাঁড়ালো, গলা নিচু করে বলল, তোর মতো নরককে কিটের তো গুলি করে শেষ করলেই হয়, কিন্তু আমি প্রতিশোধ মানে জানি, আর আমি তোর ভ্যান ছেড়ে দেব। তার বিনিময়ে তোর একমাত্র ছেলের কলিজা আমার চাই। তোর রক্ত পানি না করা পর্যন্ত আমি থামব না। রিসার্চ যেন ভয় পেয়ে গেল, ভয় চিৎকার করে উঠল, বাবা, তোমার সামনে দাঁড়িয়ে এসব বলছে, তুমি কিছু বলছো না? আসাদ আলম চোখের ইশারায় রিসাতকে চুপ করতে বলল, তারপর ঠান্ডা গলায় বলল, বাচ্চা হোক আর বুড়ি, বুড়ির সামনে পড়লে মরবেই। আর আমাদের মতো মানুষের আপনজন থাকতে নেই, এখানে কোনো আবেগ চলে না। রায়ান শিকদার চোখে চোখ রেখে বলল, ঠিক বলছিস, তাই তো তোর নিজের হাতে কিছু করিনি, তোর ভ্যানটাই ছিনিয়ে নিলাম। এখন যদি এক বাপের পোলা হইয়া থাকোস, তবে গিয়া নিয়ে আয়, সাহস থাকলে। আসাদ ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার গলার স্বর এত নিচু করে কথা বলে যেন ও মাটির নিচ থেকে উঠে আসছে। তুই ভাবিস প্যান্ট ছিনতাই করে আমাকে কাবু করছিস? রায়ান, আমি গলা নামিয়ে কথা বলছি বলে তার মানে এই না যে আমি তোকে ভয় পাচ্ছি। আমি শুধু সময় নিচ্ছি তোর কবর খোঁড়ার। রায়ান শিকদার ঠোঁটে হালকা বিদ্রুপাত্মক হাসি টেনে বলে, কবর খুঁড়বি? খোর, দেখা যাক কার খোঁড়া কবরে কে চায়। আরেকটা কথা, তোর ছেলেরে আমার সামনে বেশি গলা তুলে দিস না, নাহলে পরের বার গলাটা ছাঁটাই করে ফেলবো। রিশাদ উঠে দাঁড়ালো, তোকে আমি কুচি কুচি করে কেটে ফেলবো, শুয়োরের বাচ্চা।
কথাটা বলতে দেরি রায়ান শিকদারের রিশাদের পায়ে গুলি মারতে দেরি হলো না। হঠাৎ এমন কাণ্ডে আসাদ আলম নিজেও অবাক হয়ে গেছে। এরপর রায়ান শিকদার মুখটা রিশাদের কানের কাছে এনে ফিসফিসিয়ে বলল, আগে তোকে বাপের নিচ থেকে পুরা বের করতে হবে। বাবার পেছনে লুকাইস না, নিজের মাপ বুঝে কথা বল। যেখানে তোর বাড়িতে এসে আমি কথা বলছি সেখানে তোকে গায়েব করে দিতে আমার 2 মিনিটও সময় লাগবে না, মনে রাখিস। একটা ভয়াবহ নীরবতা পড়ে যায়। রায়ান শিকদার চোখের চশমাটা আবার পরে ঘুরে দাঁড়ায়। ভুলে যাস না, তোর বিরুদ্ধে আজ থেকে যুদ্ধ ঘোষণা করলাম। এটা ছিল শুধু শুরু। রায়ান ফিরে গিয়ে দরজার সামনে দাঁড়ায়, ঘুরে শেষবারের মতো বলে, আমি গুলি ছুরি না, আমি মানুষ গায়েব করে দিই। আর নিজের জীবন নিয়ে খেলতে চাইলে কবরের জায়গাটা ঠিক করে নিস। আজকে ছিনতাইটা তো ছিল শুধু ওয়ার্কআপ, আমার পরীক্ষা নিস না, তাহলে ফলাফল দেখার জন্য চোখটাও খুঁজে পাবি না। এরপর দরজাটা ঠেলেই বেরিয়ে গেল সে। পেছনে রয়ে গেল নিঃশব্দ ঘর, আকাশ ভাঙা গালিগালাজের রক্তাক্ত আঁচড়, আর আসাদ আলমের কাচের গ্লাসে কাঁপতে থাকা সেই থরথর করা আঙুল। চৌধুরী ভিলায় আজ শুনশান এক নীরবতা। সকালে হঠাৎ সন্ত্রাসীদের আক্রমণ, পুলিশের উপস্থিতি, কিছু জিজ্ঞাসাবাদ, কিছু ধোঁয়াশা, কিছু অব্যক্ত উত্তেজনা, সব মিলিয়ে ভিলার বাতাসটা ভারী হয়ে আছে। অভিরা সারাদিন ধরে সবার সাথে ছিল। ঘরে ঢোকার সময় অভিরার চোখে বারবার পড়ছিল সায়ন, যেভাবে চুপচাপ পাশে দাঁড়িয়েছিল, যেন সব কিছু বোঝে, তবুও কিছু না বলার দায়ে চুপ। দিন গড়িয়ে সন্ধ্যা নামল, আকাশের ছায়া বদলাতে শুরু করেছে, ভিলার প্রাঙ্গণ ধীরে ধীরে আলোয় ভরে উঠছে। অভিরা সকলকে বিদায় নিয়ে উঠে দাঁড়ালো বাসায় ফেরার জন্য। বাসার গেটের সামনে এসে দাঁড়িয়েছে রিকশার জন্য। গতরাতে তাড়াহুড়ো করে আসতে গিয়ে নিজের বাইকটা ফেলে এসেছে হিয়ামকুঞ্জে। হঠাৎ শায়ান পেছন থেকে বলল, চলো আমি নামিয়ে দিয়ে আসি। না, লাগবে না, আমি চলে যেতে পারবো। শায়ান একটু হেসে বলল, তুমি সারাদিন ধরে ভিলাই ছিলে, নিজের বাড়ি ফিরে যাচ্ছ, আমি যদি একটু পাশে থাকি তাতে ক্ষতি কি? একটা চুপচাপ সম্মতির ভঙ্গি করে অভিরা হেঁটে চলল পথের দিকে। শায়ান সাথে সাথে এগিয়ে গেল। সন্ধ্যা 7:10। রাস্তার বাতিগুলো এক এক করে জ্বলে উঠছে, শহরটা যেন আবার নিজের ছন্দে ফিরছে। শায়ান ওর বাইকটা সামনে এনে দাঁড়ালে অভিরা তাতে চড়ে বসলো। শায়ান বাইক চালাতে শুরু করলো, এরপর রাইডিং করতে করতে বলল, আজকে দিনটা খুব অদ্ভুত ছিল না? অভিরা মাথা ঝাঁকালো। হ্যাঁ, ভয়ের থেকেও বেশি কিছু, অস্বস্তি। তুমি ভয় পেয়ে গিয়েছিলে বুঝি? শানের কণ্ঠে ছিল একরকম নরম উপহাস। অভিরা তাকালো ওর দিকে, মনে মনে হাসলো। কি বলে এই ছেলে? যেখানে আমাদের 2 বোনের নাম মানুষের কলেজা কাঁপন ধরায়, সেখানে আমি নাকি পাবো ভয়? এরপর অভিরাও মজার ছলে বলল, তুমি ছাড়া কেউ দেখলো না আমার ভয় পাওয়া, একমাত্র তুমি দেখলে। আমি তো সবসময় তোমার সব কিছু দেখার চেষ্টা করি আফিরা, কিন্তু তুমি দেখো না। অভিরা মুখ ঘুরিয়ে নিল, গলায় কেমন যেন এক অদৃশ্য দেওয়াল টেনে বলল, সব কিছু দেখা উচিত না, কিছু জিনিস না দেখাই ভালো। একটু নীরবতা নামলো, তারপর শায়ান বলল, তুমি জানো আমি কখনোই তোমার প্রতি অচেনা ছিলাম না। চৌধুরী ভিলায় যতবার এসেছো আমি ঠিক বুঝেছি তুমি সবার মাঝে থেকেও আলাদা। প্রতিটি মানুষের মধ্যেই কিছু কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে। আমি নিশ্চয়ই মানুষ থেকে আলাদা কিছু নেই, বরং তাই বলে যে সব আলাদাকে গুরুত্ব দিতে হবে তার কোনো মানে নেই শায়ান। শায়ান হঠাৎ থেমে গেল। এতক্ষণ যে কথাগুলো বুকের ভেতর পাথরের মতো চেপেছিল, এখন সেগুলো যেন ঠোঁট পেরিয়ে বেরিয়ে আসতে চাইছে। তার গলা ভারী হয়ে এলো। তুমি কি জানো না? কিছুই বোঝো না তুমি? আমার মনটা, আমার অনুভব কিছুই বুঝতে পারো না আভিরা। আমি ভেঙে পড়ি তোমার একটুখানি অবহেলায়। আমি কাঁদি অথচ তুমি তাকিয়েও দেখো না। আমি তোমাকে ভালোবাসি, তোমার ঠোঁটের নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসি, অথচ তোমার কাছে আমি কি?
তার চোখে এখন কুয়াশার মতো জমে থাকা কষ্ট, গলায় একরাশ অতৃপ্ত আকুতি। অভিরা ধীরে ঘুরে তাকালো, চোখে জল নেই, কিন্তু তার দৃষ্টিতে ছিল অদ্ভুত এক শীতলতা। এক ক্লান্ত হাসি খেলল ঠোঁটে, বলল, জানি না, কিংবা হয়তো জানি, কিন্তু জানতে চাই না শায়ান। সব কথা জেনে ফেললে সম্পর্কগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তুমি বোঝো না, কিছু না জানা থাকলেও কখনো কখনো সম্পর্কগুলো টিকে থাকে। শায়ান হতভম্ব হয়ে ওর দিকে চেয়ে রইল। মনে হলো অভিরার গলায় যেন একটা দেওয়াল, অদৃশ্য কিন্তু অপরিবর্তনীয়। তুমি চাইছো না বুঝতে, তাই না? তুমি ভয় পাও, তুমি নিজেকে লুকিয়ে রাখতে চাও এই না জানার দেয়ালের পেছনে। আর আমি প্রতিদিন সেই দেয়ালের মাথা ঠুকে মরছি। শায়ান ফিসফিস করে বলল। অভিরা চুপ করে রইল। শায়ান এবার অভিরার মুখোমুখি হয়ে বসলো, তারপর বলল, আমি জানি তোমার চোখেও কষ্ট আছে, তুমি প্রতিদিন পালিয়ে বাঁচো, আমাকে ঠেলে দাও দূরে, যেন আমি না থাকলেই ভালো থাকো তুমি। কিন্তু আমি তো যাচ্ছি না আভিরা, আমি তো থেকে যাচ্ছি, তোমার সমস্ত না বলা কথার ভেতরটাই থেকে যাচ্ছে। অভিরা এবার নিচু গলায় বলল, তুমি থেকে যাও, কিন্তু আমাকে বোঝাতে যেও না। আমি যা জানি তাও ভুলে যেতে চাই, কারণ কিছু জিনিস জানলেই ভেঙে যায়, তাই জানার থেকে না জানাই বেশি ভালো। শায়ান যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল। ওর গলায় ছিল এক অদ্ভুত নিরাশক্তি, যেন সেই না জানাই তার বেঁচে থাকার শেষ আশ্রয়। শায়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর এক ধরনের বেদনা ভেজা স্নেহে তাকিয়ে বলল, তোমার এই না বোঝার ভানটা খুব কষ্ট দিই আবিরা। আমি একদিন ঠিক তোমাকে বোঝাবো এই না জানার যন্ত্রণা, এই না জানাটার ভেতরেও কতটা তীব্র যন্ত্রণা জমে থাকে। অভিরা আর কিছু বলল না, তার চোখে যেন সমুদ্রের মতো নীরবতা। গন্তব্য এসে গিয়েছে, কিন্তু দুজনের মধ্যেকার দূরত্ব সেটা যেন আরও কয়েকশো মাইল দূরে সরে গেল এই নীরবতার মধ্যেই। অভিরা ধীরে নামলো বাইক থেকে। ওর চোখে সন্ধ্যার আলো পড়ছে, হালকা ঝাপসা, হালকা বিষাদময়। শায়ানোর দিকে চেয়ে কাপা কণ্ঠে বলল, চলে গেলে আবার কবে দেখা হবে? অভিরা একটু থেমে তাকালো, চোখে ছিল গভীর কিছু না বলা কথা। তারপর ঠোঁটে এক টুকরো হাসি এনে বলল, যখন প্রয়োজন হবে আমি চলে আসব, আবার হয়তো দেখা হবে। শায়ান চুপ, শুধু ওর চলে যাওয়ার পথের দিকে একটানা তাকিয়ে রইল, যেন চোখে ধরে রাখতে চাইছে শেষ দেখা চেহারাটা। অভিরা ধীরে ধীরে হাঁটছে, সন্ধ্যার আলোর ফাঁকে ওর ছায়া মিলিয়ে যাচ্ছে। তার চোখে ছিল জল, অবচেতনভাবে গড়িয়ে পড়ছে, থামানো যাচ্ছে না। ভেতরে ভেতরেও বলে উঠল, তুমি যেটা বোঝো আমি সেটা ভুলে যেতে চাই শায়ান। কিছু অনুভূতি না অনুভব করলেই ভালো। আমার জীবনে কোনো নিশ্চয়তা নেই, আমি জানি আমি ঝড়, আর তোমার জীবনেও আকাশটায় আমি ছায়া হয়ে পড়তে চাই না। তার বুকের মধ্যে তীব্র কাঁপন, কিন্তু ঠোঁটের কোণে কঠিন অবহেলার মুখোশ। আমিও তোমাকে ভালোবাসি শায়ান, খুব গভীরভাবে, অসম্ভব রকম ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা দিয়ে তোমার জীবনকে ধ্বংস করতে চাই না। তোমার যত্নে গড়া স্বপ্নগুলো আমার হাতে ভেঙে যাক, এটা আমি চাই না, তাই ভালোবেসেও ফিরে যাচ্ছি। শায়ান কিছুই জানে না, সে শুধু দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে রইল। আর অভিরা ভালোবাসা বুকের ভেতর আটকে রেখে নিঃশব্দ কান্নার মতো মিলিয়ে গেল শহরের অন্ধকারে। নিশুতি রাত অনেক আগেই নিজের রাজত্ব পেরিয়ে এসেছে, ধীরে ধীরে জন্ম নিচ্ছে ভোরের প্রথম আলো। যেন সূর্যের মুখ ফোটবার আগেই সময় থমকে দাঁড়িয়েছে এক নিঃশব্দ প্রতীক্ষায়। চৌধুরী ভিলার প্রতিটি কোণ তখনও নিস্তব্ধ নিদ্রায় মোড়া। ঘুম চোখে ঝিমিয়ে আছে জানালা, নিথর পড়ে আছে করিডোর। চারপাশে যেন এক ঘন স্তব্ধতার চাদর টেনে দিয়েছে রাতের শেষ নিঃশ্বাস। তবে সেই নিস্তব্ধতার মাঝে একমাত্র ব্যতিক্রম একটা ঘর। সেখানে আলো নেই, ঘুম নেই, শান্তিও নেই। সেখানে নিঃশ্বাস চোখে ছাদের দিকে তাকিয়ে আছে নওমি, চোখজোড়া খোলা, অথচ তাতে ঘুমের রেশটুকুও নেই।
ওর নিঃশ্বাস ভারী, বুকের ভেতর জমে থাকা কান্না যেন শব্দহীন বৃষ্টির মতো ঝরে পড়ছে ভেতরে ভেতরে। রাত পেরিয়ে গেছে, কিন্তু ওর মন থেকে নামেনি আধার। গতরাতের ঘটনা যেন কোনোভাবেই ভুলতে পারেনি। ভাবতেই কেমন গায়ে কাটা দিয়ে উঠছে। নওমির ঘরে এখনও নিশুতির ছায়া, আর সেই ছায়ার মাঝখানে নওমি দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অশান্ত আত্মার মতো। এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কোনো কারণ ছিল না, কিন্তু সারা রাত এপাশ ওপাশ করেও ঘুমের দেখা পায়নি সে। মনের অজান্তেই ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল। হঠাৎ ভোরের আজান ভেসে এলো কানে। পাখিদের কিচিরমিচিরের আগেই ভেসে আসে সেই পবিত্র ধ্বনি যেন তাকে একটা অনভিজ্ঞ অনুভূতির মধ্যে ডুবিয়ে দিল। বিছানা ছেড়ে উঠে বসল সে নিঃশব্দে। আবারও মনে পড়ে গেল গতকালের কিছু ঘটনা। অজানা এক গা শিউরে ওঠা আতঙ্ক যেন ওর সারা শরীর কাঁপিয়ে তুলল। নওমি ধীরে ধীরে উঠে গেল জানালার কাছে। পর্দা সরিয়ে দেখার চেষ্টা করলো বাইরে ফজরের আলো ফোটার কোনো আভাস পাওয়া যায় কিনা, কিন্তু কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। হঠাৎ চোখ আটকে গেল এক অদ্ভুত দৃশ্যে। চোখের কোণ ছুঁয়ে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আরিবের ঘরের দিকে। নওমির হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এত ভোরে কে সেটা? আরিবের ঘরের সামনে কেন? মন বলছে কিছু একটা ঠিক হচ্ছে না। আতঙ্কের শীতল স্রোত বয়ে যেতে লাগলো তার শিরদাঁড়াবে। এমন সময় ওপরে আরিবের ঘর থেকে ভেসে এলো এক প্রচণ্ড শব্দ, কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ। শব্দটা এতটাই তীব্র ছিল যে কোনো যুক্তিতর্ক না করে পরক্ষণেই নিজের ঘরের দরজা খুলে দৌড়ে বেরিয়ে পড়ল নওমি। এক নিঃশ্বাসে পৌঁছে গেল আরিবের ঘরের সামনে। কিছু না ভেবেই দরজায় ধাক্কা দিল। ধাক্কা দিতেই খুলে গেল দরজা, তার মানে লাগানো ছিল না। দরজাটা খোলা পেয়ে ভেতরে ঢুকতেই গা ছমছমে এক অন্ধকার তাকে গ্রাস করল। ঘরের ভেতরে এতটুকু আলো নেই, যেন সব আলো গিলে খেয়েছে কোনো এক অজানা অন্ধকার। বুকের ভেতর ধুকপুকানি আরও বাড়ছে। নওমি চোখ মেলে কিছু বুঝে উঠতে পারছে না। পা দুলছে কাঁপতে কাঁপতে, কিন্তু থেমে থাকলে চলবে না। দ্রুত হাত বাড়িয়ে দেওয়ালের দিকে হাতড়াতে লাগলো। একটাই উদ্দেশ্য, লাইটটা জ্বালাতে হবে। অন্ধকার ভেদ করে সে জানতে চেষ্টা করলো ঘরের ভেতরে কি ঘটেছে। আর সবচেয়ে বড় কথা, আরিফ ঠিক আছে তো? ঘরের ভেতরে ভয়ানক ঘুটঘুটে অন্ধকার। বুক ধুকপুক করছে নওমির, গলার ভেতর শুকিয়ে কাঠ, কিন্তু তবুও নিজেকে শক্ত করে এই দেওয়ালের দিকে হাত বাড়ালো সে লাইট জ্বালানোর জন্য। আর ঠিক তখনই একজোড়া শক্ত হাত আচমকাই ওর হাতটা টেনে নিয়ে দেওয়ালে ঠেসে ধরল। নওমির নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। হঠাৎ করে আক্রমণ এত দ্রুত আর আকস্মিক ছিল যে সে বুঝতেই পারল না এই ছায়ামূর্তিটা কে। আরিফ? জড়তা না রেখে মুহূর্তেই প্রতিক্রিয়া দেখালো নওমি। সরাসরি হাঁটু তুলে সজোরে আঘাত করলো লোকটার পেটে। ঘরজোড়া ঘুম ঘুম আওয়াজ হলো। লোকটা কুঁকড়ে উঠল। সেই সুযোগে ঘুরে গিয়ে ওর মাথা ধরে দেওয়ালের সঙ্গে এমন এক ধাক্কা দিল যে একটা গোঙানি ভেসে এলো বাতাসে। লোকটা তখনও ঠিক সামলে উঠতে পারেনি। বুঝে ওঠার আগে নওমির মুঠোবন্ধ হাত সজোরে এসে পড়ল ওর চিবুকে। এত জোরে একটা ঘুষি দিয়েছে নওমি যে ঘুষিটার ধাক্কায় একেবারে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল লোকটা। অন্ধকারে পড়ে থাকা সেই ছায়ামূর্তিটার মুখ এখনও পরিষ্কার দেখা যাচ্ছে না, তবু নওমি নিশ্চিত হতে চায় কে ছিল এই লোকটা। লাইটের সুইচে চাপ দিতেই চারপাশে আলোয় ঝলমল করে উঠল। আর আলো জ্বালার সঙ্গে সঙ্গে চোখের সামনে যে দৃশ্যটা ভেসে উঠল সেটা দেখে নওমি হতবাক হয়ে গেছে। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেছে ওর। নিচে গড়াগড়ি খাচ্ছে আরিফ। চোখ কুচকে ঠোঁট ফুলিয়ে চূড়ান্ত কষ্টের এক মুখভঙ্গি নিয়ে তাকিয়ে আছে তার দিকেই। ঠোঁটের এক কোণ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মাথার এক পাশটা ফুলে যেন আলুর মতো হয়ে গেছে। চুল এলোমেলো, চোখে একরাশ কষ্ট আর অবিশ্বাস। এই আরিফ? এই সেই ঠান্ডা মাথার সুশৃঙ্খল প্রজ্ঞাবান আরিফ? আরিফ জানে এটা নওমি ছিল, তাই সে কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু নওমি যে এভাবে আক্রমণ করবে সেটা বুঝতে পারেনি আরিফ। নওমির নিজেরই বিশ্বাস হতে চায় না। মাথার ভেতর ঝড়ের মতো সব কিছু চলছিল। সে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছিল না।
আর ঠিক তখনই কোনো প্রস্তুতি না নিয়ে হো হো করে হেসে উঠল সে। ভয়ের আতঙ্ক আর ভুল বোঝাবুঝির এক অদ্ভুত শৃঙ্খল কেটে চারপাশটা কাঁপিয়ে তুলল নওমীর হাসি। নিচে বসে থাকা আরিফ ফ্যাকাশে মুখে সেই হাসির দিকেই তাকিয়ে রইল। সে বুঝতেই পারছে না এই মেয়েটা কি আসলেই মানুষ নাকি ছোটোখাটো একটা ধ্বংসযন্ত্র। নওমীর হো হো করে হেসে ওঠা যেন ঘরের পরিবেশটাই বদলে দিল। এক মুহূর্ত আগে যে ঘরে ছিল আতঙ্ক, টান টান উত্তেজনা আর একটা হঠাৎ আক্রমণের রেশ, সেই ঘরেই এখন শুধু নওমীর হাসির প্রতিধ্বনি। নিচে বসে থাকা আরিফ গম্ভীর চোখে তাকিয়ে রইল ওর দিকে। ঠোঁটের এক কোণে রক্তের রেখা, কপালের শিরাগুলো ফুলে আছে রাগে, অপমানে আর একরাশ হতাশায়। তুমি আমাকে মারছো, বুঝাও হাসছো? ভেঙে পড়া গলায় বলল আরিফ, কণ্ঠে অভিমান ঝরে পড়ল। নমি হেসে এসেই কিছুটা থামল, চোখ মুছল হাতের পিঠ দিয়ে। হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তুমি তুমি ছিলে এটা আমি জানলে তোমাকে মারতাম না আবির। আমি ভাবছিলাম কোন চোর হয়তো চুরি করতে ঢুকেছে। আমি কিভাবে জানবো যে এই বাড়ির মধ্যেও চোর থাকে? বলেই নমি আবার হাসতে থাকে। ওর দিকে তাকিয়ে চোখে কান্না কান্না ভাব করে আরিফ বলল, তাই বলে এভাবে মারবে? প্রথমে হাঁটু, তারপর দেয়ালে মাথা ঠুকে, তারপর ঘুষি। একেবারে সিআইডি ফাইনাল পর্ব চালিয়ে দিলে তো। এই তুমি না অসুস্থ, এত শক্তি কোথা থেকে এলো? নওমীর মুখ একটু গম্ভীর হলো। এটা তো ঠিক হয়নি। ও তো ভেবেছে কেউ আরিফের ক্ষতি করতে এসেছে, তাই তো নিজের হিয়াম রূপটা দেখিয়ে দিয়েছে। তবে সে আরিফকে কিছু বুঝতে না দিয়ে মুখে হাসির রেশ ধরে রেখেই বলল, তুমি যদি এত ভোরবেলা ছোঁয়ার মতো ঘরের দিকে না আসতে, ছায়ার মতো ঘরের দিকে না আসতে, তাহলে এসব কিছু হতো না। আর আমি ভয় পেয়ে গিয়েছিলাম তোমার কেউ কোনো ক্ষতি করলো কিনা এই ভেবে। আর শক্তির কথা বলছো, ছোটবেলায় আমি ক্যারাটে শিখেছি এইভাবে, তাই এভাবে। আরিফ ধীরে ধীরে উঠে বসলো, পিঠ ঠেকালো দেয়ালে, মুখটা ব্যথায় বিকৃত হয়ে আছে। তারপর নওমীর দিকে তাকিয়ে বলল, আমি এসেছিলাম দেখার জন্য তুমি ঠিক আছো কিনা। কাল রাতের পর তোমার চেহারাটা খুব ভীত দেখাচ্ছিল, আর তোমাকে দেখতেও ইচ্ছে করছিল, কিন্তু ভাবিনি তোমাকে এক নজর দেখতে গিয়ে তোমার কাছেই আমার আত্মা বের হওয়ার উপক্রম হবে। নওমীর চোখে একটু লজ্জা, একটু হাসি। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বসে পড়ল আরিফের পাশে। একবার ওর ফুলে যাওয়া মাথার দিকে তাকালো, তারপর হাত বাড়িয়ে নরম গলায় বলল, আচ্ছা দেখাও তোমার ব্যথাটা, আমি ঔষধ লাগিয়ে দিচ্ছি, প্লিজ রাগ করো না। খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি, সত্যি বলছি, আর এমন হবে না, প্রমিস। আরিফ চুপচাপ তাকিয়ে রইল ওর মুখের দিকে। নওমীর চোখে ছিল অনুশোচনা, কিন্তু ঠোঁটের কোণে লুকানো হাসিটা যেন আর থামতেই চায় না। আরিফ চোখ বন্ধ করে হালকা হেসে বলল, থাক, জুতা মেরে আর গরুদান করতে হবে না, আর ঠোঁট চেপে হাসি আটকাতে হবে না। আমি তো জোকার, নিজেই মারবে আবার নিজেই হাসবে। বাহ আবির বাহ, যেদিকেই যাস না কেন ফাটা বাঁশের চিপায় শুধু তুইই আটকাস। বাঁশ আর তোর পিছু ছাড়ছে না, বুঝলি? কিছুক্ষণ চুপ থেকে বলল, পরের বার আগে নামটা জিজ্ঞেস করে নিও, তারপর অ্যাকশন নিও, না হলে আমি বেঁচে থাকবো না। বিয়ের আগে তুমি বিধবা হবে, বুঝলে? আর আমার সন্তানরা তাদের বাবাকে হারাবে। নওমী আবারও হেসে ফেলল, এবার একটু লাজুকভাবে, একটু অপরাধ বোধে ভরা, আর একটু যেন ভালোবাসার ছোঁয়ায়। নওমীর হাসির রেশ তখনও ঘরে রয়ে গেছে। আরিফ ব্যথা ভুলে তাকিয়ে আছে ওর মুখের দিকে। হঠাৎ করেই বাইরে থেকে দৌড়ে আসা পায়ের শব্দে দুজনেই চমকে উঠল। আবির, আবির! ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন আফজাল চৌধুরী আর শাহানা চৌধুরী। চোখে মুখে উৎকণ্ঠা, কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। আরিফ দ্রুত বুঝে ফেলল পরিস্থিতি। এভাবে ভোরবেলায় যদি কেউ নওমীকে তার ঘরে দেখে ফেলে, তাহলে একগুচ্ছ অপ্রয়োজনীয় প্রশ্ন উঠবে। তার আগেই সে এক লাফে দরজার কাছে গিয়ে দাঁড়ালো, শরীরটা দিয়ে প্রায় দরজাটা ঢেকে রাখলো, যেন কেউ ঘরের ভেতরটা দেখতে না পায়। তোর চেহারা এই অবস্থা কেন রে? কি হয়েছে? রীতিমতো ধমকের সুরে প্রশ্ন করলেন আফজাল চৌধুরী। আরিফ অস্বস্তি চাপা দিতে দিতে বলল, আসলে বাবা, মানে স্পষ্ট করে বল, তোর গলা শুনে ঘুম ভেঙে গেল, আবার কি রকম জোরে একটা শব্দ হলো। আমার তো মনে হলো কিছু একটা ঘটে গেছে। শাহানা চৌধুরী ভেতরে ঢোকার চেষ্টা করতে আরিফ কাঁচতে কাঁচতে বলল, না না মা, কিছু না।
আমি আসলে খাটে শুয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ স্বপ্নে দেখলাম লং ঝাঁপ দিচ্ছি। সেই লং ঝাঁপটা দিতে গিয়ে খাট থেকে নিচে পড়ে গেছি। সেই শব্দটাই তোমরা শুনেছো। এই যে মুখটা এমন ফুলে আছে, সেটা ওই খাটের কোণায় ধাক্কা লেগে। আফজল চৌধুরী কপাল কুঁচকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর হালকা নিঃশ্বাস ফেলে বললেন, আমি তো ভাবলাম আবার কোনো বিপদ হলো কিনা। সারাক্ষণ এই চিন্তা এখন, কখন কি হয় না হয়। শাহানা চৌধুরীও দুশ্চিন্তার সুরে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটু বরফ লাগিয়ে নিস, আমরা যাই, তুই বিশ্রাম নে। আরিফ মাথা নেড়ে দরজা বন্ধ করে দিল। তারপর ঘুরে দাঁড়াতেই দেখলো নওমি তখনও হেসেই চলেছে, মুখে চাপা আনন্দ, চোখে দুষ্টুমির ঝিলিক। আরিফ হতাশভাবে বলল, তুমি একটা বিপদ, আর সেই বিপদের জন্য আমাকে এখন লজ্জা থাকতে হচ্ছে। ঠোঁটে রক্তের সাথে মুখও রক্ষা করতে হচ্ছে। নওমি মুচকি হেসে উত্তর দিল, তাই বলি স্বপ্নে লং ঝাঁপ, অন্য কিছু বলতে পারতে। স্বপ্নে লং ঝাঁপ কি করে খেলে গো, একটু শিখিয়ে দেবে? ঘরে আবারও একরাশ হাসি ড্রেস ছড়িয়ে পড়ল। নওমি তখনও মুখ ফিরিয়ে হেসে যাচ্ছিল, কিন্তু হঠাৎই পেছন থেকে এক ঝড়ের মতো টানে আরিফ তাকে নিজের বুকে পিষে ধরল। নওমির দম বন্ধ হয়ে এলো, হৃদস্পন্দন লাফিয়ে উঠে বুক ভেঙে বেরিয়ে আসতে চায় যেন। কিছু বোঝার আগেই আরিফের শক্ত দুহাত তার কোমরে এমনভাবে পেঁচিয়ে ধরল যেন তাকে ছাড়া এই দুনিয়ার আর কিচ্ছু অস্তিত্ব রাখবে না। লং ঝাঁপ শিখবে তুমি? এসো শিখিয়ে দিচ্ছি। তুমি জানো তুমি কেমন বিপজ্জনক? আরিফের কণ্ঠ যেন রাতের গভীরতা পেরিয়ে আসে এক ভয়াল কামনা। প্রতিটি শব্দ নওমির ত্বকে গলে গলে ঢুকে যাচ্ছে, হাড়ের ভেতরে কাঁপুনি তুলে দিচ্ছে। সে নড়তে গেলে কিন্তু আরিফের বাঁধনটা ছিল যেন শিকল ঠান্ডা, অথচ লোহার মতো নির্ভুল। তার ঘাড়ের কাছে আরিফের গরম নিঃশ্বাস নামতেই যেন শরীরের রক্তস্রোত মুহূর্তেই জমে গেল। নওমির ঠোঁট কাঁপে, চোখ বন্ধ হয়ে আসে। সে নিজেকে সামলাতে চায়, কিন্তু শরীর তাকে আর সায় দেয় না। তোমার এই হাসিটা আমার হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলার মতো ধারালো, জানো? আরিফ ফিসফিস করে বলে, কণ্ঠে একরাশ মোহনীয় সুর। আর ওই চোখ দুটো, ওগুলোই মৃত্যু থাকে। তুমি তো শুধু আমাকে ভালোবাসো না নাওমি, তুমি আমাকে ধ্বংস করেছো। তোমার প্রেমের অনলে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। নওমির শ্বাস ধীরে ধীরে ছিন্ন ভিন্ন হয়ে আসছিল। তার চিবুক ধরে আরিফ তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। আরিফের চোখ দুটো আগুনে জ্বলছে, অভিশপ্ত আগুন, যার আলো নয় শুধু পুড়িয়ে ফেলার ক্ষমতা আছে। তুমি চাইলে আমি নিঃশ্বাস বন্ধ করে দিতে পারি। তুমি শুধু বলো একবার, আমি তোমার কি হই নাওমি? আরিফের কণ্ঠ এতটাই নিচু, এতটাই গাঢ়, যেন নওমির হৃৎপিণ্ড কেঁপে উঠছে বারবার। নওমি চোখ তুলল, ঠোঁট কাঁপছে, কথা আটকে আসছে গলায়। তার চোখ জোড়া যেন তীব্র এক বিষাদে ডুবে আছে। তবুও সে বলল, তুমি আমার সর্বনাশ, ভয়ঙ্কর সর্বনাশ। নওমির কণ্ঠে এক ধরনের মৃদু কাঁপন, ভালোবাসা, তৃষ্ণা আর একরাশ হারিয়ে যাওয়ার ভয় মিশে এক হয়ে গেছে তাতে। আর তোমার বুকটা আমার জন্য একটা আশ্রয়, ভয়ঙ্কর আশ্রয়। শুধুই আশ্রয় নয়, সেটা আমার স্বর্গ, যেখানে মাথা রাখলে মনে হয় এই পৃথিবীতে আর কোনো কষ্ট নেই, যেখানে মাথা রাখলে আমি সব হারানোর ভয় ভুলে যাই। তুমি জানো, সেই এক টুকরো বুকের ওপর মাথা রেখে আমি পুরো দুনিয়া ভুলে যেতে চাই। আরিফ থেমে গেল। চারপাশের বাতাস যেন হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। শব্দহীনতার মাঝেও যেন হৃদস্পন্দনগুলো ধ্বনি তুলে বাজতে লাগলো। তার ঠোঁটে ফুটে উঠল অদ্ভুত এক হাসি, নির্বাক অথচ কাঁপানো, যেন এক দুঃখসহ কল্পনার ধারালো ছুরি, কিন্তু অপার সৌন্দর্যে মোড়া। ধীরে ধীরে অনেক যত্নে সে তার ঠোঁট ছুঁয়ে দিল নওমির কপালের মাঝখানে, ভালোবাসার নিঃশব্দ অঙ্গীকার হয়ে। তোমার সর্বনাশ হতে আমার কোনো আপত্তি নেই মিনি মাউস, কিন্তু আমি চাই সেই সর্বনাশে আমিও যেন তোমার সঙ্গে ছাই হয়ে মিশে যাই। ভালোবাসার আগুনে একসঙ্গে পুড়ে যাই দুজনে, যাতে বেঁচে থাকলেও বা হারিয়ে গেলেও তুমি আর আমি কখনো আলাদা না হই। তার কণ্ঠে প্রেম নয়, ছিল দাবির মতো, ছিল যুদ্ধ ঘোষণার মতো এক আগ্রাসী অধিকার। পরক্ষণেই কোনো সাবধানতা ছাড়াই আরিফ এক ধাক্কায় নওমিকে দেওয়ালে ঠেলে দিল, কিন্তু তাতে রুক্ষতা ছিল না, ছিল এক ধরনের অন্ধ উন্মাদ আবেগ।
তার দুই হাত নমের মুখের দুপাশে, যেন সে চারপাশ ঘিরে ফেলেছে। তার দুই হাত নমের মুখের দুপাশে, যেন সে চারপাশ ঘিরে ফেলেছে। না আছে আলো, না আছে মুক্তি। নমি চোখ বন্ধ করে ফেলল, ঠোঁট কাঁপছে, দম বন্ধ হয়ে আসছে। আরিফ মাথা ঝুঁকিয়ে নিয়ে গেল ওর কানের ঠিক পাশে। তার কণ্ঠে ছিল এক অব্যক্ত কোমলতা, চিনির মতো মিষ্টি, অথচ তলায় জ্বলছিল দগদগে আগুন। সে ফিসফিস করে বলল,